অসীম এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ার ভাবমূর্তি দেখে যাচ্ছিল। মনে মনে ভাবছিল, মেয়েটা বুঝি এবার পাথর হয়ে গেছে। মায়া আস্তে আস্তে অসীমের সামনে গিয়ে দাঁড়ায়, দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে মিনমিন করে বলে, চাঁদনি ভাবি আপনাকে দিতে বলেছে। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মায়ের হাত থেকে দুধের গ্লাসটা অসীম নিতে যাবে, তখন আচমকায় মায়ের হাতের ওপর হাত পড়ে অসীমের। অমনি মায়ের কাঁপা কাঁপা হাত থেকে দুধের গ্লাসটা ছিটকে মেঝেতে পড়ে যায়। সারা ঘরে ছড়িয়ে পড়ে অসংখ্য কাঁচের টুকরো। ভয় পেয়ে মায়া আমতা আমতা করতে থাকে। অসীম মায়ের থেকে খানিকটা দূরে সরে গিয়ে বলে, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই, আপনি সহজ হন। বিছানায় এক কোণে গিয়ে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে অসীম। পুরো মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকে মায়া। কিছু বুঝতে পারছে না কি করবে, ভীষণ ক্লান্ত লাগছে। ঘুমে চোখ আচ্ছন্ন, চোখের পাতা ভারী হয়ে আসে। প্রচণ্ড মাথা ধরেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বারবার ঝিমোতে থাকে মায়া। একটু পর ঘুমন্ত হাত বোঝা চোখ নিয়ে আস্তে আস্তে বিছানার এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দিতেই যেন গভীর ঘুমে তলিয়ে গেল মায়া। সকালে ঘুম ভাঙতেই অসীম নিজের পাশে মায়াকে দেখে সামান্য ভরকে যায়। দিন দুনিয়া ভুলে গভীর ঘুমে ডুবে আছে মায়া। দেখে মনে হচ্ছে কতদিন যেন ঘুমায়নি। নিশ্চয়ই কোনো উপায় না পেয়ে রাতে এখানে এসে শুয়ে পড়েছে। জানালা দিয়ে মুখের ওপর এক সিলতে রোদ এসে পড়ায় মুখটা জল জল করে উঠছে মায়ার। ঠোঁটের নিচে ছোট্ট কালো তিলটা স্পষ্ট ফুটে উঠেছে। পাতলা ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আছে। অগোছালো চুলগুলো থেকে দু একটা চুল এসে ছড়িয়ে পড়েছে নাকে মুখে। অসীম এক পলক চেয়ে থাকে মায়ের মুখ ও পানে। ঘোর লেগে যায় চোখে। দু ঠোঁটের ফাঁক দিয়ে তার বেরিয়ে আসে অস্ফুট এক শব্দ, আমার লাজবতী। মায়ের দিকে ভালো করে একবার নজর পড়তেই অসীম মুখ ঘুরিয়ে বিছানা ছেড়ে দ্রুত প্রস্থান করে। একটু পর রাবে এসে দরজায় দাঁড়িয়ে সমানে মায়াকে ডাকাডাকি শুরু করে। মায়ার সারা শব্দ নেই। কিছুক্ষণ ডাকাডাকির পর মায়া হাত পা মুড়িয়ে আস্তে আস্তে চোখ খুলে উঠে বসতে যায়। অমনি ধরাত করে লাফিয়ে ওঠে। তার ঘুমানোর অবস্থা যে খুব একটা সুবিধার না, তা দেখে সে নিজে তার নিজের মাথায় একটা গাঁট্টা মারে। মনে মনে সিসি বলে নিজের গালে নিজে কয়েকটা চর বসিয়ে দেয়। বারবার বলতে থাকে, সিসি মায়া, কবে তোর আক্কেল হবে? এখন তুই বড় হয়েছিস, তোর তো বিয়ে হয়েছে। হঠাৎ চোখ পড়ে তার বা হাতের মধ্য আঙ্গুলির উপর। অনামিকা আঙ্গুলে বাগদানের সেই স্বর্ণের আংটিটির পাশে ঝকঝক করছে সাদা পাথর বসানো একটা হীরের আংটি। মায়া বিস্মিত হয়ে আঙ্গুল ঘুরিয়ে ফিরিয়ে দেখে, এত সুন্দর দেখতে এটা, নিশ্চয় এটা কাল সে পরিয়ে দিয়েছে। কাল বিয়ে বাড়ি থেকে ফেরার পর নীরাজ আর ঘর থেকে বের হয়নি। নিজের ভেতরে কিছুটা লজ্জা, সংকোচ আর বুকের সামান্য ব্যথা নিয়ে সে ঘরবন্দি হয়ে আছে। জহুরা বারবার ডেকে ডেকে চলে যাচ্ছেন। মায়েদের বাড়ি থেকে সব মেহমানরা চলে এসেছে। তাকে কাজ পড়ে আছে কত। আত্মীয়দের খাওয়া দাওয়া, বসার ব্যবস্থা, সব দিকে তদারকির জন্য তো ছেলে মানুষ দরকার হয়। তার উপর দিনের বেলা এমন ঘর আটকে রাখা সবাই কি মনে করবে। নীরাজ দরজা খুলে বাইরে বের হয়। বারান্দা বেয়ে নামতেই দেখে কলি আর পলাশের সাথে মায়া দাঁড়িয়ে আছে। নীরাজ মুখ ঘুরিয়ে নেয়। কালই প্রথম মায়ের মুখটা দেখেছিল নীরাজ। তারপর থেকে বুকের ভেতরটা কেমন খসখস করছে। কোনো কিছুতে মন বসাতে পারছে না। মনে মনে নীরাজ বলে, না, আর কখনো মায়ের দিকে তাকানো যাবে না। মনে যা ছিল সব ভুলে যেতে হবে। এত সহজ হবে কিনা সেটাও একটা কথা। তবে সে এখন আমার জন্য নিষিদ্ধ। তার নিষিদ্ধ যে কোনো কিছুর প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। শয়তান সেদিকে বারবার মন প্রলুব্ধ করে। তাই তার থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। বিছানার মধ্যেইখানে মায়া হাঁটু মুড়ে বসে আছে। গ্রামের সকলে মায়াকে দেখতে আসছে। দরজা থেকে কেউ কেউ উকি ঝুঁকি মারছে, কেউ কেউ ঘরে ঢুকে মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অরুণা বারবার মায়ের হাতে মুখে আদরের স্পর্শ বুলিয়ে দিচ্ছে আর সবাইকে বলছে, আমার ঘরের লক্ষ্মী।
একটু পর মায়া নিজ বাড়িতে যাবে। খুশিতে চোখ মুখ চকচক করছে তার। কলির হাত চেপে ধরে আছে, বারবার ছটফট করছে আর বলছে, কখন বাড়ি যাবো রে কলি। পলাশকে ডেকে বল না, আব্বাকে যেন বলে তাড়াতাড়ি করতে। মায়ার ছটফটানি দেখে কলি বলে, কিরে মায়া, এমন করতেছিস কেন? বাড়ি যাওয়ার এত তারা কিসের? অসীম ভাইরে পছন্দ হয় নাই? সে কিন্তু মেলা সুন্দর। আমার তো তারে দুলাভাই হিসাবে পাইয়া খুব ভালো লাগছে। মায়া চোখ রাঙিয়ে কলির দিকে তাকে বলে, চুপ কর, আমার লজ্জা করে। কলি শব্দ করে হেসে ফেলে। তা দেখে চাঁদনি ঘরে ঢুকতে ঢুকতে বলে, বাহ, একটু আগেই তো দেখলাম দুই বান্ধবী গলা জড়িয়ে কাঁদছিলে, এখন হাসির রোল পড়ে গেল কি নিয়ে? আমাদেরও বলো, আমরাও একটু হাসি। একটু পর নিরাজের এক দূর সম্পর্কের বুড়ি দাদি অসীম আর নিরাজকে টেনে ঘরে নিয়ে আসে। মায়ার দুই পাশে দুজনকে বসিয়ে দিয়ে বলে, নতুন বউয়ের পাশে দুই ভাই বস, কেমন দেখায় দেহি। মায়া আরও কিছুটা গুটিসুটি মেরে বসে রইল। কলি খানিকটা দূরে নিরাজের সামনাসামনি বসে আছে, দৃষ্টি তার মেঝেতে সীমাবদ্ধ। নিরাজের চোখে চোখ পড়তে হঠাৎ লজ্জায় চোখ সরিয়ে নিল কলি। নিয়াজ সৌজন্যমূলক হাসি হেসে মাথা নিচু করে বসে রইল। বাইরে থেকে রূপম দৌড়ে এসে লাফ দিয়ে বিছানায় উঠে মায়ের কোলে বসে পড়ল। মায়ার ঘোমটা টানা মুখটার দিকে মাথা উজিয়ে রূপম বারবার মায়াকে দেখছে আর বলছে, নতুন বউ, অসীম চাচ্চুর নতুন বউ। হঠাৎ চাঁদনি মজার ছলে বলে, তা অসীম ভাই, কাল বাসররাত কেমন কাটলো? সাথে সাথে রূপম বলে উঠল, বাসররাত কি মা? রূপমের সরল মনের বোকা প্রশ্ন শুনে সবাই একসাথে হো হো করে হেসে উঠল। অসীমের বিষম খাওয়া অবস্থা, খুক খুক করে কাশতে কাশতে সে বাইরে বেরিয়ে গেল, সাথে জসিমও। মায়া সকলের সামনে বারবার লজ্জায় পড়ে যাচ্ছে। চাঁদনি মেয়েটা খুব খারাপ, হুটহাট এমন সব কথা বলে বসে না। জেসমিন ঘরে ঢুকে সবাইকে খুব তাড়া দিতে লাগলো। একটু পর পর এসে শুধু বলছে, মায়ার গোছগাছ করতে আর কতক্ষণ লাগবে? মায়ার বাড়ির সবাই বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি তৈরি করে দাও ওকে। অথচ কেউ অপেক্ষা করছে না, সবাই যার যার মতো এখানে সেখানে বসে গল্প করতে ব্যস্ত। কলি উঠে যেতেই সিঁড়ির ওপর জেসমিনের স্বামী মানিকের সাথে দেখা। কলির সামনে পড়তে মানিক সালাম দিল, তারপর প্রশ্ন করল, তুমি মায়া ভাবির কি হও? কলি বলে, জি, মায়ার বান্ধবী। ও আচ্ছা, আমি মানিক, জসিমের দুলাভাই মানে জেসমিনের বর। ও ভালো আছেন? আছি বোন। তোমরা কি এখন চলে যাবে? কলি মাথা ঝাঁকিয়ে হুম বলে। সূর্য মামা তার প্রখর তেজ কমিয়ে পশ্চিম আকাশে হেলে পড়েছে। মৃদু বায়ু খেলে যাচ্ছে আশপাশ জুড়ে। গাছের কচি পাতায় সোনালি আলোর ঝলকানিতে চকচক করছে পাতাগুলোর। পুকুরের পাড়ের চারপাশ ঘেঁষে সবুজ দুর্বা ঘাস। সেই ঘাসের ভেতর উকি দিচ্ছে নাম না জানা অসংখ্য ছোট ছোট হলুদ সাদা ফুল। অসীম পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পুকুরে নামা ছোট্ট ছোট্ট হাঁসের ছানাগুলো সারিবদ্ধ হয়ে চলা আর সাথে তাদের অবিরাম হইচই শব্দ শুনতে বেশ ভালো লাগছে তার। একটু আগেই তারা মায়াদের বাড়িতে এসে পৌঁছেছে নতুন জামাইকে দেখতে। এ বাড়ি ও বাড়ি থেকে কত লোক যাচ্ছে আসছে। অসীমের মাথা ধরেছে বলে সে বাইরে হাঁটাহাঁটি করতে বেরিয়েছে। সঙ্গে এসেছে কলি আর পলাশ। হঠাৎ কলি বলে ওঠে, অসীম ভাই, শেষ পর্যন্ত আপনি তাইলে আমাদের আত্মীয় হয়ে গেলেন। কোনোদিনও ভাবি নেই যে সেদিনের সাহায্য করা মানুষটাই মায়ার স্বামী হইব। পলাশও বলে ওঠে, হ্যাঁ কলি আপা ঠিক বলেছ, আমি তো তাই ভাবছি। অসীম হেসে ফেলে, আমি নিজেও তো ভাবতে পারিনি সেদিনের সে মেয়েটা আমার শালিকা হয়ে যাবে আর ছোট পলাশটা হবে শালাবাবু। পলাশ লজ্জা পেয়ে হেসে ফেলে। মায়া খুব ভালো মেয়ে, ওর মনটা খুব নরম সরল। আপনিও খুব ভালো, আপনারা খুব সুখী হইবেন। অসীম ঠাট্টা সুরে বলে, কিভাবে সুখী হব? সে যে আমার সাথে কথাই বলে না। মায়াকে এগিয়ে আসতে দেখে জোরেই কথাটা বলে অসীম। কলি বলে, ও খুব লাজুক তাই। মায়া এগিয়ে এসে অসীমের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে আস্তে করে বলে, আপনার মোবাইলটা ঘরে ফেলে এসেছিলেন? বারবার বাজছিল। মায়ের হাত থেকে ফোনটা নিতে আবার টুং টুং করে ফোনটা বেজে ওঠে। অসীম দ্রুত সেখান থেকে চলে যায়। খানিকটা দূরে গিয়ে কলটা ধরতে ওপাশ থেকে ভেসে আসে মেলে এক কণ্ঠস্বর, তুমি বিয়ে করেছো সাফায়াত? কি হলো,
কথা শুনতে পাচ্ছ? হ্যালো সাফায়াত। অসীম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, শুনতে পাচ্ছি। শুনলাম গ্রামের ক্ষেত থেকে তুলে কোন এক ভূতকে বিয়ে করেছ। তাহলে আমি কি ঠিক ছিলাম না তোমার জন্য? তুমি যাকে নিয়ে কথা বলছো সে আমার বউ, আর সে ভূত না, সেটা তুমি দেখলে বুঝবে। ও আচ্ছা, খুব সুন্দরী তার মানে? তাহলে রূপে মন বুলিয়েছে তোমার? আমার থেকেও সুন্দরী কি? অসীম কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি এখন রাখছি, ভালো থেকো। ওপাশ থেকে ফুপিয়ে কান্নার শব্দ পাওয়া গেল। তোমাকে ছাড়া ভালো থাকবো না আমি, বুঝেছ? তুমি শহরে আসছো কবে? নতুন বউকে নিয়ে এত তাড়াতাড়ি শহরে যাব না, ওর সাথে কিছুদিন এখানেই থাকবো। ওপাশ থেকে ভাঙা ভাঙা গলায় মেধা বলল, খুব বউ বউ করতে শিখে গেছে দেখছি। শোনো সাফায়াত, গত কয়েক বছর হলো আমি তোমার সাথে আছি, আর এক নিমেষে অন্য কেউ এসে আমার থেকে তোমাকে নিয়ে যাবে তা কিন্তু আমি হতে দেব না। অসীম ফোনটা রেখে দিল। তর্ক করতে ভালো লাগছে না। মেধা মেয়েটা বরাবরই জেদি, তাকে বোঝানোর মতো ধৈর্য অসীমের কোনো কালেই ছিল না। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো ঘুমোতে চলে গেছে। শুধু জাবেদা জেগে জেগে অসীমের সাথে গল্প করছে। একটু পর অসীম ঘুমানোর জন্য ঘরে ঢোকে, দেখে মায়া নিজের বিছানার এক কোণে অঘরে ঘুমাচ্ছে। অসীম আস্তে করে দরজা বন্ধ করে একপাশে গিয়ে শুয়ে পড়ে। খানিকক্ষণ মায়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকে। পায়ের নিচে রাখা পাতলা চাদরটা টেনে মায়ের গায়ে জড়িয়ে দেয়। মাঝরাতে মায়া ঘুমের ঘোরে অনুভব করে কে যেন তার গলা দুই হাত দিয়ে সমস্ত শক্তি নিয়ে চেপে ধরে রেখেছে। মায়া শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে গেছে, চোখ মুখ উল্টে আসার উপক্রম। বারবার ছোটার জন্য ছটফট করছে, কিন্তু কিছুতেই পারছে না। মায়া চিৎকার করে চোখ খুলে তাকাতেই মুখের ওপর অসীমকে দেখতে পায়। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে তাকে। মায়ের শরীরের কোমল স্পর্শে শক্তপোক্ত অসীম হালকা ঝাঁকিয়ে ওঠে, স্থির হয়ে যায় কিছু সময়ের জন্য। মায়া ভয়ে কাঁপছে, ঘামে ভিজে সারা শরীর জপজপ করছে। অসীম মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করে। তারপর আস্তে করে মায়ের দুই গালে আলতো করে হাত রেখে বলে, কি হয়েছে? ঘুমের ভেতর এমন করছিলে কেন? মায়া হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস টেনে বলে, স্বপ্ন দেখেছি। কোনো দুঃস্বপ্ন? মায়া ওপর নিচ মাথা নাড়ায়। অসীম উঠে যেতে নিলে মায়া খামছে ধরে অসীমের হাত। অসীম মায়াকে আশ্বস্ত করে বলে, এক্ষুনি আসবো। টেবিলের ওপর রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি এনে মায়ের হাতে দিতে মায়া ঢকঢক করে একদমে পুরো পানি শেষ করে ফেলে। তারপর পাশ ফিরে আবার শুয়ে পড়ে। অসীম যেন কিছু একটা বলতে গিয়েও বলল না। রান্নাঘরে জহুরা আর রাবেয়ার পাশে দাঁড়িয়ে আছে মায়া। তাদের রান্নার কাজে সাহায্য লাগবে কিনা তাই এসেছে। নিজে থেকে আসেনি, চাঁদনি শখ করে নিয়ে এসেছে। বলেছে কিছুদিন পর তো শহরেই চলে যাবে। মায়ার রান্না তো আর খাওয়া হবে না, তাই আজ মায়া কিছু একটা রান্না করে খাওয়াবে সবাইকে। তাছাড়া রান্নার বিষয়ে কদিন একটু চর্চার উপর থাকলে ওখানে গিয়ে আর অসীমকে খাওয়াতে সমস্যা হবে না। কিন্তু মায়া যে রান্নাটাই জানে না, মনে মনে ভীষণ চিন্তায় পড়ে যায়। মায়ের দাঁড়িয়ে থাকা দেখে জহুরা বলে, কি গো মেয়ে, রান্না করতে জানো না তো? এ হাঁসের মাংসটা কষাও দেখি। তোমার স্বামীর হাঁস পছন্দ, তার জন্য ভালো করে ঝাল মশলা দিয়ে কষাইয়া রান্না করো। জহুরার এমন মুখ ঝাঁকানি কথা বলার ধরন দেখে রাবেয়া খানিকটা অবাক হয়ে গেল। এই নিয়ে 2-3 বার জহুরা মায়ার সাথে কথা বলেছে। প্রতিবারে সে কেমন করে যেন কথা বলে। মায়া আমতা আমতা করতে থাকে। রাবেয়া হয়তো বিষয়টা বুঝতে পারে। খালাজান, আপনি আজ যান, আপনার আজ কিছু করতে হইব না। আজ আমি আর নতুন ভাবি মিলে রান্নার কাজ করি। জহুরা মায়ের দিকে তাকিয়ে বলে। জহুরা মায়ের দিকে তাকিয়ে আছে, আচ্ছা কর তাইলে, আমি মনাইরে গোসল করাই, ঠিক করে সব কাজ করবি। তার আগে জামাইরে এক গ্লাস শরবত করে দিয়ে আয়। ঠিক আছে খালা, এক্ষুনি যাইতাছি। জহুরা চলে যাওয়ার পর রাবেয়া বলে, নতুন ভাবি আপনি হাঁস রাঁধতে জানেন? মায়া চুপচাপ ডানে বামে মাথা নাড়ায়। রাবেয়া বলে, তাইলে তো মুশকিল। আচ্ছা আমি আপনারে সব দেখাইয়া দেই, তাইলে পারবেন? মায়া এবার একটু স্বস্তি পায়। রাবেয়া একটা গ্লাসে লেবু শরবত করে মায়ের হাতে দিয়ে বলে মানিককে গিয়ে দিতে। ততক্ষণে রাবেয়া রান্নার সব গোছগাছ করে দেবে। মায়া না বলতেও সাহস পায় না। শরবত নিয়ে ঘরে টেবিলের উপর রেখে বেরিয়ে আসতেই মানিক সামনে পড়ে যায়। মায়া শাড়ির আঁচল টেনে মাথা ঢাকে।
এই লোকটাকে সে এখনো দেখেনি। সম্পর্কে সে অসীমের মামাতো বোন জামাই। শুনেছে বেশ ভদ্রলোক, মায়ের মতোই সেও কম কথা বলে। ও নতুন ভাবি যে আপনি শরবত নিয়ে এসেছেন, বাকিরা নেই, সিসি এটা কেমন হলো? মানিকের ইতস্তত বোধ দেখে মায়া বলে, কোনো সমস্যা নেই। মানিক সৌজন্যমূলক হেসে বলে, বসুন না ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? আপনার সাথে এখনো কথাই হয়নি। আচ্ছা, আমি জেসমিনকে ডাকি, গল্প করুন। মায়া বলে, এখন রান্না করতে হবে, আমি আসি। মানিকের মুখপানে নজর পড়তে মায়ের কেমন যেন একটা পরিচিত মনে হলো। মনে হয় কোথাও একটা দেখেছিল। মায়া বারবার মনে করার চেষ্টা করছে, না মনে পড়ছে না, হয়তো মনের ভুল। কিছু মানুষের মুখ দেখে অনেক সময় এমন পরিচিত মনে হয়। দুনিয়াতে একজন মানুষের মতো দেখতে নাকি আরও 2-3 জন হয়। এমনই কিছু একটা হবে হয়তো। মায়া রান্নাঘরে চলে যায়। রাবেয়া নিজের কাজ করতে করতে মায়াকে বলে দিচ্ছে কখন কোন কোন মশলা দিতে হবে। মায়া সেভাবেই সব করছে। হঠাৎ জবা ঢুকে পড়ে। মায়াকে রান্নাঘরে দেখে চোখ যেন তার জ্বলে উঠল। রাবেয়াকে ইশারা করে বলে, মায়া কি করছে? রাবেয়া জোরে বলে ফেলে, অসীম ভাইয়ের জন্য রান্না করতেছে। জবা মুখ ভেঙচিয়ে বলে, বাহ, সুন্দরী বউ আগুনের ধারে ধোয়া মাইখা রান্তাছে, অসীম ভাই রাগ হইব না? পরে আবার বলবো নতুন বউরে দিয়ে আমরা কাজ করাই, দেখি আপনি জানতো আমি কইরা দেই। মায়ের হাত থেকে জবা খুন্তিটা নিতে গেলে মায়া হাত সরিয়ে চট করে বলে ওঠে, না, আমি করতে পারবো। জবা রাবেয়ার দিকে খানিকক্ষণ গরম চোখে তাকিয়ে বের হয়ে যায়। অরুণা আর রাবেয়া মিলে খাবার টেবিলে সব গোছগাছ করে সবাইকে খেতে ডাকছে। সবাই মায়ের রান্না খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে। কিন্তু অরুণা শুধু অসীমের জন্য তরকারিটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছে, অন্য কেউ যেন না খায় সেজন্য। মায়া যে রান্না করতে জানে না এটা মুর্শিদা তাকে আগেই বলে দিয়েছিল। এই প্রথম কোনো রান্না মায়ের হাতে হয়েছে। যদি কিছু কম বেশি হয়ে থাকে সবার মাঝে মায়া লজ্জা পাবে, তাই শুধু একা অসীমের জন্য রাখা হয়েছে। রান্না যেমনই হোক, স্বামী হিসেবে অসীমের উচিত সেটাই মানিয়ে নেওয়া। অসীম নিজের ঘরে তার ব্যবসায়িক হিসেবপত্র নিয়ে খুব ব্যস্ত ছিল বলে তার জন্য মায়াকে দিয়ে ঘরেই খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। হাঁসের মাংস দেখে অসীমের খিদে পেয়ে যায়। ভাতের থালায় তরকারি ঢেলে ভাত মাখিয়ে মুখ দিতেই একবার মায়ের দিকে তাকায়। মায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অসীম গলা খ্যাকর দিয়ে হালকা কেসে জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? অসীমের মুখ থেকে তুমি সম্বোধনটা খেয়াল করে মায়া একটু ইতস্তত করে। বয়সে তুমি, আমার অনেক ছোট, তাই তুমি করেই বললাম। মনে মনে বলে, আগে তো ঠিকই আপনি আপনি করতেন, এখন কেন এই কথা? তাহলে আগে কি আমি বয়সে তার বড় ছিলাম, নাকি এখন আমি তার বউ বলে সে? অসীম আবার প্রশ্ন করে, খেয়েছ? মায়া মাথা নাড়িয়ে বলে, না। অসীম অন্য প্লেটে তাতে ভাত তরকারি বেড়ে দিয়ে মায়াকে খেতে বলে। মায়া বিছানে বসে প্লেট থেকে ভাত মুখে দিল। তারপর অবাক হয়ে অসীমের খাওয়া দেখল। হলদে শ্যামবর্ণের লোকটার মাথা বোঝাই, কুচকুচে কালো চুল, গালে খোঁচা খোঁচা চাপদাড়ি, ঘন ভুরু, চোখের পাপড়ি, লম্বা নাকের মাঝখানটায় ছোট্ট একটা তিল। কলির কথাটা ঠিক, এই বিশাল লম্বা শক্তপোক্ত প্রাপ্তবয়স্ক লোকটা দেখতে সত্যি অসাধারণ। মায়া অবাক দৃষ্টিতে দেখছে, কি অনায়াসেই না খাচ্ছে অসীম। এমন গুছিয়ে খাওয়া দেখতেও ভালো লাগছে। অথচ তরকারিতে নুন দিতে ভুলে গেছে মায়া। খেতে খুব বাজে হয়েছে। মনে মনে মায়া খুব লজ্জা পেল, কিছুটা খারাপও লাগলো। সেই প্রথম দিন থেকে তাকে দেখে আসছে। মানুষটা খুব ভালো, শুধু শুধু কেন যে মায়া তার থেকে দূরত্ব বজায় রেখে চলে, সেটা এখন তার স্বামী। আজ হোক কাল হোক তার সাথেই তো মিলেমিশে সংসারটা করতে হবে। ভাবতে ভাবতে মায়া হঠাৎ আনমনে মুচকি হাসে। জেসমিনের সাথে মানিকের কি একটা নিয়ে ঝগড়া হয়েছে। জহুরা বারবার জেসমিনকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই থামছে না। বাড়িতে যে নতুন বউ আছে, আত্মীয়রা আছে, তা যেন দেখছেই না সে। কান্নাকাটি জুড়ে দিয়েছে। তুমি জেসমিনের কথা কিছু মনে করো না বাবা, এইভাবে চলে গেলে সবাই কি মনে করব? তুমি জসিমরে নিয়ে বাইরে গিয়ে ঘুরে আসো, আমি জেসমিনের বুঝাইতেছি। মানিক ভারী মনে বলে, এইভাবে আর কত আম্মা? ও যে কেন সহ্য করতে পারে না আমাকে? সবসময় এত অপদস্থ হতে ভালো লাগে না আর, শুধুমাত্র মোনাইয়ের জন্য।
জেসমিন আরও কিছুটা বিগড়ে যায়, জোরে জোরে চিল্লাতে থাকে, মানিকের শার্টের কলার চেপে ধরে তুই তুকারি শুরু করে দেয়। জহুর রুষ্ট কণ্ঠে জেসমিনকে শাসাতে যে তার অগ্নিচক্ষু দেখে জমে যায়। আরও কিছু বলার আগে খটখট শব্দ দিলে মানিক তার ছেলেকে নিয়ে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। কলিমেটার জীবনে যেন কোনো প্রকার সুখের ছিটে ফোটাটুকু নেই। বারবার সৎমায়ের কাছে অপমান, অপদস্থ, মারধর, বাবার অবহেলা, এসবই যেন তার জীবনের বাকি দিনগুলোতে লেখা হয়ে আছে। একটু আগে সৎমা গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে পিঠের মধ্যিখানে। কলির কোনো কথায় যেন সে বিশ্বাস করে না। মেয়েটাকে একটু কটু কথা বলে, সবসময় গালি দেয়, সুযোগ পেলে গায়ে হাত দিয়েও দ্বিধা করে না। আজ মাকে দেখতে যাওয়ার কথা কলির, কিন্তু পড়ে যাওয়ার মতো তার কোনো ভালো কাপড় নেই। মায়ের বিয়েতে সে ঝুমার থেকে একটা শাড়ি ধার করে পরেছিল। এখন আবার মায়াদের বাড়িতে যেতে হলে ভালো একটা কাপড় দরকার। তার জন্য কলি তার সৎমায়ের থেকে একটা কাপড় চেয়েছিল, কিন্তু সে দিতে পারবে না বলেছে। তাই কলি উপায় না পেয়ে লুকিয়ে একটা শাড়ি নিতে গিয়েছিল। ভেবেছিল এসেই খুলে দেবে, রেখে আপাতত পরে কোনো রকম বের হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে কলি যেই তার শাড়িটা ধরতে যায়, শাড়ির ভাঁজ খুলতে দেখে ওই শাড়িটার এক কোনায় খানিকটা ছেঁড়া। হঠাৎ করে এটা আবার সৎমা চম্পার চোখে পড়ে যায়। তখনই সে এসে চুলের মুঠি ধরে কলির। শাড়ি দিতে না চায়, কলি নাকি ইচ্ছে করে শাড়িটা ছিঁড়ে দিয়েছে, কিন্তু কলি এর কিছুই জানে না। চম্পা তা বিশ্বাস করে না। গালবন্ধ করতে করতে সে রাগে রান্নাঘর থেকে গরম খুন্তি এনে পিঠে চেপে ধরে খানিকটা। কলি আহ করে ওঠে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে। মনে মনে আল্লাহকে বলে, আর কত কষ্ট দিবা খোদা, কত কষ্ট দেওয়ার চাইতে আমারে নিয়ে যাও, আমারে মায়ের কাছে নিয়ে যাও। তোমার এই নিষ্ঠুর দুনিয়ায় আমি আর থাকতে চাই না। কেন এত অভাগা আমি, আমার যে আর সহ্য হয় না। কলি মাটি আঁকড়ে অঝরে কাঁদতে থাকে। একটু পরপর অসীমের মোবাইলটায় বেজে বেজে উঠছে। অসীম ঘরে নেই, গোসল করতে গেছে। মায়া ঘরেই ছিল। বারবার কল আসায় ভাবলো হয়তো কারো খুব দরকারি কল হবে, নয়তো এতবার কেন কল করবে। মায়া সাহস করে মোবাইলের স্ক্রিনে উকি দিয়ে দেখতে যাবে, তখন অসীম এক প্রকার ছুটে এসে মোবাইল হাতে তুলে নেয়। অসীমকে দেখে মায়া সেদিনের মতো লজ্জায় পড়ে যায়। গায়ে জামা নেই, বক্ষস্থল উন্মুক্ত, গলায় ঝুলছে সাদা ধবধবে নরম তোয়ালে, লোমশ যুক্ত বক্ষ জুড়ে শুয়ে শুয়ে পড়ছে পানি। মায়া লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। অসীমের সেদিকে তাল নেই। সে বারান্দায় দাঁড়িয়ে ফোন কলে কথা বলছে, ভীষণ চিন্তিত দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ পর অসীম ঘরে ঢোকে। নিজের দিকে খেয়াল করতেই সেও যেন হালকা চমকে ওঠে। তারপর জোরে একটা শ্বাস নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মায়ের সংকোচ বোধ দেখে অসীম কিছুটা বিরক্ত হয়ে বলে, এগুলো অভ্যাস করে নাও, ঘরের বউয়ের সামনে বারবার নিজেকে এভাবে লুকিয়ে রাখতে পারবো না। আমাকে এখন সহজভাবে নাও, আমি কিন্তু তোমার স্বামী হই। মায়া অসীমের এহেন কথা শুনে মুখ তুলে তাকায়। শান্ত ভঙ্গিত বলে ধীর পায়ে বেরিয়ে যেতে পিছন থেকে তার শাড়ির আঁচলে টান অনুভব করে। মায়া হকচকি ওঠে, মনে মনে বলে, দিন দিন লোকটা এমন বেহায়া হয়ে উঠছে কেন। দু চোখ বন্ধ রেখে চট করে পিছন ফিরে তাকায় মায়া। চোখ খুলতে দেখে টেবিলের ওপর বের হয়ে আসা তার কাটার মাথায় তার পেঁচিয়ে আছে শাড়ির আঁচলটা। এমন কাণ্ড দেখে অসীম মুখ টিপে শয়তানি হাসি দিয়ে বলে, কি ভাবছিলেন কাজটা আমি করেছি? এখনও তো অনুমতি দেননি। মায়া লজ্জা পেয়ে বোকা হেসে দৌড়ে পালিয়ে যায়। অসীমের মেধার কথা মনে পড়তে হাতে থাকা মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে। মেয়েটা যখন তখন কল করে যা তা হুমকি দিচ্ছে। 2 দিনের ভেতর অসীম শহরে না ফিরলে সে কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে। অসীম ভারী চিন্তায় পড়ে যায়। হঠাৎ যদি মায়া মেধার বিষয়টা জানতে পারে তাহলে। বিকালে কলি আর পলাশ বেরিয়েছে মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। মাঝ পথে মানিকের সাথে দেখা। মানিক রাস্তার ধারে ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার পাশে রফিক কাকাওকেও দেখা যায়। মানিককে দেখে কলি ডাক দেয়। মানিক এগিয়ে এসে জিজ্ঞেস করে, কেমন আছে ছোট বোন? ভালো আছি, মায়াকে দেখতে যাচ্ছি আমরা। ও ভালো কথা, একা যেতে পারবে? এগিয়ে দেব? কলিদের দেখে রফিক এগিয়ে আসে। কিরে কলি, কই যাস? মায়াকে দেখতে যাইতেছি কাকা, তুমি হারে চিনো নাকি? রফিক জবাব দেয় না,
না, একটু আগেই পরিচিত হইলাম, সে নাকি আমগো নতুন জামাই আর নিরাজ সাহেবের বড় বোনের জামাই হয়। এখান দিয়ে যাইতেছিল, শহরে নাকি যাইব, অমনি নিরাজ সাহেবের ক্ষেত দেখে গেল। আমি তো ওনাদের জমিতে কাজ করে খাই, তা শুনলাম তোর মা নাকি তোরে আজ মারছে। সে বেলা আমগো বাড়িতে গেছিল, যায়া কইল। মানিকের সামনে কথাটা বলায় কলি লজ্জা পেল। রফিক কাকার হুশ এ জীবনে হলো না, কখন কার সামনে কি বলতে হয় না হয় সেটাও সে যেন বোঝে না। কলির লজ্জা পাওয়া মুখ দেখে মানিক কথাটা ঘুরিয়ে ফেলে পলাশের দিকে তাকিয়ে। মানিক বলে, তা পলাশ কেমন আছো তুমি? পলাশ বলে, ভালো আছি। আপনি আমার নাম জানেন কি করে? মানিক হেসে বলে, এটা কোনো কথা? তুমি তো মায়া ভাবির ভাই হও। আমি তো অসীম নিরাজের বোন জামাই, কিন্তু আপনার সাথে তো আমার এখনো দেখাই হয়নি, বিয়ে বাড়িতেও কোনো কথাবার্তা হয়নি। আপনি বুঝলেন কি করে আমি মায়া আপার ভাই? বাচ্চা পলাশটার এমন গম্ভীর গম্ভীর কথার ধরন দেখে মানিক খানিকটা থতমত খেয়ে যায়। ছেলেটা বেশ কথা জানে, ঠিক বড়দের মতো করে বুদ্ধি খাটিয়ে কথা বলে। পাশে থেকে রফিক বলে, আরে আমি তারে কইছি না, তোরা এই জন্যই তো চিনছে তোরে। যা তোরা মায়েরে দেখায়, সাবধানে যাস। রাতে খাওয়া দাওয়া গল্প গুজব শেষ করে সবাই যার যার মতো ঘুমোতে চলে যায়। মায়া পলাশদের আজ যেতে দেয়নি। অরুণাও মায়ার খুশির জন্য বলেছে কলিরা যেন 2 দিন এখানে থেকে যায়। কলি আর পলাশকে মার পাশের ঘরে থাকতে দেওয়া হয়। রাতে কলির ঘুম আসছিল না বলে সে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়, সিঁড়ির ওপর হাঁটাহাঁটি করতে থাকে। এরকম বাড়িতে সে আগে কখনো আসেনি, তাই ইচ্ছে হয় একটু ঘুরে দেখতে। দিনের বেলায় সে সেভাবেই দেখার সুযোগ নেই, সবাই বুঝে ফেলবে যে সে এমন বাড়ি জীবনে দেখেনি। সিঁড়ির ওপর বসে পড়ে কলি। গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া স্থানটা এখনো জ্বালা করছে। জামার সাথে ঘাসা লেগে যেন দ্বিগুণ জ্বলে উঠছে আরও। মুখ বুজে সহ্য করে নেয় কলি। হঠাৎ চোখ পড়ে নিচতলা সিঁড়ির অপর পাশে একটা কালো ছায়ামূর্তির ওপর। ঘুটঘুটে অন্ধকারের মাঝে হালকা জ্যোৎস্নার আলো পড়ে, স্পষ্টতা বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। কলিকেই যেন দেখছে সে। কলি ভয় পেয়ে যায়। প্রথমে ভাবে তার চোখের ভুল, পরে ভালো করে খেয়াল করতে চমকে ওঠে। ছায়াটা একটা লম্বা মতন পুরুষ মানুষের, খুব পরিচিত লাগছে সেই অবয়বটা, যেন তার কেউ চেনা লুকে ভয় দেখাতে এসেছে। এমন রসিকতা করার মতো এ বাড়িতে তো কেউ নেই, তাও এত রাতে। নাকি কোনো ভূত প্রেত হবে মানুষের রূপ ধারণ করে ভয় দেখাতে এসেছে? না, তা হবে না। ভূতেরা কখনো লুকিয়ে ভয় দেখায় না। তারা কি দেখতে এমন একটা আস্ত পুরুষ মানুষের ছায়ার মতন হয় নাকি? কলি ভয়ে দৌড় দিতে যাবে, অমনি অন্ধকার থেকে লোকটা এসে এক হাতে কলির গলা চেপে ধরে, অন্য হাত দিয়ে ছুঁয়ে দেয় কলির শরীরের নোংরা স্পর্শ। কলি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারে না, ছোটার জন্য বারবার ছটফট করতে থাকে। ছোটাছুটির এক পর্যায়ে কলির ক্ষত স্থানে আঘাত লাগতেই যন্ত্রণায় কলির মাথা ধরে যায়, মুখ চোখ জ্বলে ওঠে। অন্ধকারে কিছু দেখতে না পেরেও এদিক সেদিক এলোপাথারি কিল লাথি ছুটতে থাকে। হঠাৎ লোকটার অন্ধকোষ বরাবর লাথি লাগতে লোকটা আহ শব্দ করে কলিকে ছেড়ে দেয়। সাথে সাথে কলি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হাত পা ছড়িয়ে মেঝেতে ধপাস করে বসে পড়ে, মুখ চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। কে এই ছায়া? কে এই লোকটা? কি উদ্দেশ্য তার? এমন করার কারণটা কি? ভাবতে ভাবতে ভয়ে থরথর করে হাত পা কাঁপতে থাকে তার। 2 চোখের পাতা ভিজে আসে, মাথা ভার ভার লাগে। পিঠের যন্ত্রণাটা তেমন গায়ে লাগে না আর কলির। বারবার ভাবতে থাকে অন্ধকার ঘটে যাওয়া সেই ভয়াবহতার কথা। কি ঘটতে যাচ্ছিল আজ তার সাথে? কলি আবার দেখার জন্য সাহস করে ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায়। আস্তে করে পর্দা সরে নিচে তাকাতেই উঠোনে নিরাজকে দেখতে পায়। কাঁধে ছোট একটা ব্যাগ ঝুলিয়ে জসিম বাড়িতে ঢুকছে। নিরাজকে দেখে কলির মনটা হঠাৎ ভালো হয়ে যায়। আসার পর থেকে কলির দেখা হয়নি। শুনেছিল নিরাজ বাড়িতে নেই, বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাবা মারা যাওয়ায় সে 2 দিন সেখানেই ছিল, সেখান থেকে এখন ফিরেছে সে। ভোর হতে না হতেই বাড়ি শুদ্ধ চেঁচামেচি শুরু হয়ে গেছে। সলিম চিল্লাতে চিল্লাতে বাড়িঘর মাথায় তুলে নিয়েছে, একদম যেন ডাকাত পড়েছে। ভোর রাতে সবাই ঘুম থেকে উঠে দৌড়ে উঠোনে যায়। সলিম বলতে থাকে শেষ রাইতে চোর ঢুকছিল বাড়িতে, গোয়াল ঘরের পিছনে লুকাইয়াছিল, গরু চুরি করতে আইছিল,
আমি বাইর হইতে আমারে দেখে দৌড় দিয়া পালাইছে। আনোয়ার সর্দার সলিমকে ধমক দিয়ে বলে, পালাইলো কেমনে? তুইও পিছনে দৌড়ে যাস নাই, পারস নাই ধরতে? কত বড় সাহস চোরের! আমার বাড়িতে ঢোকে গোয়াল ঘরে বড় তালাটা মাইরে রাখবি, পারলে আরও দুটো তালা বাড়াইয়া লাগাবি, বুঝলি? সলিম বলে, আচ্ছা খালুজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে কিচ্ছু হইব না। সলিমের শেষ কথাটায় আনোয়ারের সাথে সাথে অন্য সবাইও যেন খানিকটা কৌতুক শোনার মতো মুখভঙ্গি করে ভেতরে চলে গেল। সলিম যে খুব একটা কাজের না সেটা বাড়ির সকলেই জানে। প্রায় সব কাজেই তার ভুলভাল কিছু না কিছু হয়েই থাকে। শুধুমাত্র দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য সলিমের প্রতি মমতা বোধ জন্মে গেছে বলে তাকে কেউ ছাড়তে দেয়নি। সলিমও এবাড়ির মায়া ছেড়ে অন্য আর কোথাও যায়নি। রাবেয়াকে নিয়ে সুখের সংসার সাজিয়ে নিজ বাড়ি মনে করে থেকে গেছে এখানেই। সারা রাত কলির ঘুম হয়নি। বারবার সেই ভয়াবহ মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ভেসে উঠছিল। শুধু ভাবছিল কখন সকাল হবে, কখন মায়াকে সব বলতে পারবে। মায়া শুনলে হয়তো বা কোনো একটা সমাধান করতে পারবে। মায়া ছাড়া এসব কথা কাউকে বলার মতো নেই। কলি মায়ের ঘরে ঢুকে দেখে মায়া নেই। এদিক সেদিক খোঁজার পর অরুণার ঘরে মায়াকে দেখতে পায়। কলি অনুমতি নিয়ে ঘরে ঢোকে। অরুণা কলিকে বসতে বলে দুজনকে গল্প করার সুযোগ দিয়ে বাইরে চলে যায়। কিরে কলি, কি হয়েছে? কাঁদছিস কেন? কলি কাঁদতেই থাকে। মায়া আবার কলিকে কাঁধ ঝাঁকিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? কেউ কিছু বলেছে? কাঁদতে কাঁদতে কলি সব ঘটনা খুলে বলে। শুনে মায়ার চোখ মুখ শুকিয়ে যায়, নিঃশ্বাস আটকে গলার কাছে থেমে থাকে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। কাল রাতের কথা মনে পড়ে মায়েরও। অসীম তখন ঘরে ছিল না। শহর থেকে জরুরি কল আসে, সে কথা বলার জন্য ছাদে যায়। মায়ের একা একা ভয় করছিল। এমনিতেও বিয়ের এই 4-5 দিনেই প্রায় প্রতিদিনই মায়ের নানান রকম দুঃস্বপ্ন দেখে। আবার ঘুমের ভেতর শরীর ঝাঁকি দিয়ে ঘুম ভেঙে যায়। বাড়িটার চারপাশে বড় বড় গাছপালা, উঠোনের এক পাশে বড় একটা কুয়ো। সব মিলিয়ে মায়ের একা একা ভয় লাগে। তাই সে রাতে উঠে কলির কাছে যাচ্ছিল। দরজা খুলে পা বাড়াতেই পিছন থেকে কেউ একজন এসে মায়ের মুখ চেপে ধরে দুহাত পিছনে করে টানতে টানতে নিয়ে যেতে থাকে। লোকটার পিছনে থাকায় মায়া তার মুখটা দেখতে পারে না। মুখ চেপে ধরায় চিৎকারও করতে পারছিল না, শুধু ছোটার জন্য প্রাণপণে চেষ্টা করছিল। কিন্তু সেই মুহূর্তে কারো একজনের শব্দ পেয়ে লোকটা এক নিমিষেই পালিয়ে যায়। ভয়ে মায়ের হাত পা কাঁপতে থাকে, শরীর ঘেমে একাকার হয়ে যায়। মাথা ঘুরে পড়ে যেতে দৌড়ে এসে অসীম মায়াকে কোলে তুলে নেয়। পাজাকোলা করে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে পানি খাইতে দেয়। হাত পাখা দিয়ে জোরে জোরে বাতাস করতে থাকে। মায়াকে জিজ্ঞেস করার পর মায়া বলে, কিছু একটা দেখে ভয় পেয়েছিল। মায়া তখন ভেবেছিল হয়তো তার কোনো মতিভ্রম হয়েছে, নয়তো সত্যি কোনো জিনভূত এসেছিল। নতুন বউদের নাকি এমন হয়। কিন্তু কলির থেকে সব শোনার পর মায়া প্রচণ্ড ঘাবড়ে যায়। দুজনের সাথে তো একসাথে ভুল হওয়ার কথা না, কিন্তু কলি তো শুধু একা না, মায়ার সাথে এমন হতে যাচ্ছিল। আসলে কে এই লোকটা, কি তার আসল উদ্দেশ্য? এ বাড়িতে এমন কেউ আছে বলে মায়ের মনে হয় না। মায়া বলে, আচ্ছা, সলিম ভাই যে বলছিল শেষ রাতে চোর এসেছিল গরু নিয়ে যেতে, আমার মনে হয় সেই চোরটাই হবে। সুযোগ পেয়ে শয়তানি করতে চেয়েছিল হয়তো। কলি কিছুক্ষণ ভাবতে থাকে, চোখ মুখে রাগ নিয়ে বলে, হ্যাঁ হইতে পারে, সেই হয়তো ছিল। কি বদমেশ ভাবত, বাড়িতে কি মা বোন নাই? বেহায়া পুরুষ। লোকটার যদি কোনোদিন দেখতে পাইতাম খুন কইরা ফেলাইতাম। মায়ের মন থেকে তবুও খসখসানি দূর হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে লোকটা আসলে চোর টোর কেউ না, গরু চুরিটা তার উদ্দেশ্য ছিল না, সে আসলে অন্য কারণে এসেছিল, খারাপ উদ্দেশ্য নিয়ে। যার শিকার হতে যাচ্ছিল তারা দুজন। মায়া ছাদে দাঁড়িয়ে আছে, খানিকটা দূরে দাঁড়িয়ে আছে কলিও। দুজন ঘুরে ঘুরে সব দেখছে। ভালো লাগছে তাদের। ছাদ থেকে আশেপাশের গাছপালা, ধানের ক্ষেত, লোকজন সব দেখা যাচ্ছে। দুতলা বিশিষ্ট ছাদটা খুব একটা উঁচু না হলেও মায়ের এখানে দাঁড়িয়ে সবকিছু দেখতে খুব ভালো লাগছে। স্বপ্নে সে মাঝে মাঝে পাহাড়ে ঘুরত, ঠিক এমনটাই লাগছে এখন তার কাছে। এ বাড়িতে আসার পর আজই প্রথম সে ছাদে উঠেছে। কয়েকদিন সকলের সাথে মিলেমিশে থাকতে থাকতে মায়ের সংকোচ কিছুটা কেটে গেছে। তাই আজ সাহস করে একাই ছাদে এসেছে।
আর মাত্র কদিনে গ্রামে থাকা তার ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে বাবার কথা ভেবে কিছুটা ভালো লাগছে। তিনি চেয়েছিলেন মায়া শহরে পড়াশোনা করবে। সবাই বলবে মায়া গ্রামের দরিদ্র মেয়ের ঘরে হয়েও শহর থেকে পাশ করে বেরিয়েছে। গ্রামের অন্য সকল মেয়ের মতো মায়া পিছিয়ে থাকবে না। বাবা মায়ের গর্ব হবে। কষ্টের মাঝেও মায়ার চোখে খুশির ঝিলিক দেখা যায়। অসীম আর নীরাজ দুজনে গল্প করতে করতে ছাদে ওঠে। হঠাৎ মায়ার দিকে চোখ পড়তে নীরাজ হুট করে ব্যঙ্গভঙ্গিতে বলে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, হঠাৎ মনে পড়ে গেছে। তুমি ছাদে যাও অসীম, আমি না হয় একটু পরে আসছি। অসীম বলে, ঠিক আছে। অসীমকে ছাদে একা দেখে কলি হালকা হেসে মায়াকে একা ছেড়ে দিয়ে সেও নিচে চলে যায়। মায়া বুঝতে পারে না। অসীম এসে মায়ের পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আনমনে মায়াকে দেখতে থাকে। মায়ের লম্বা ঘন কেশ পিঠময় ছড়িয়ে বাতাসে এদিক সেদিক উড়ে যাচ্ছে। মায়া বিরক্ত হয়ে চুলগুলো হাত খোপা করে নেয়। পিছন থেকে অসীম বলে ওঠে, বাচ্চ কেন? এভাবে দেখতে মন্দ লাগছিল না, খুলে ফেলো। মায়া চমকে উঠে পিছনে তাকায়। আপনি কখন এলেন? অনেকক্ষণ। মায়া লজ্জা পেয়ে যায়, সাহস করে বলে ফেলে, নিশ্চয়ই এতক্ষণ চুপি চুপি আমাকে দেখছিলেন। অসীম খানিকটা মায়ের মুখোমুখি হয়ে বলে, আমি চুপি চুপি দেখেছি? কে বলেছে তোমাকে? মায়া বেশ লজ্জা লজ্জা ভঙ্গিতে মাথা নামিয়ে বলে, আমি খেয়াল করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। অসীম এবার শব্দ করে হেসে ওঠে, তার মানে তুমিও আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? না হলে বুঝলে কিভাবে? বলে আবারও হাসতে থাকে অসীম। মায়া অপলক চেয়ে থাকে তার হাসির দিকে। কি মুগ্ধ লাগছে তাকে দেখতে। লোকটা এত সুন্দর করে হাসতেও জানে। এমনিতেও তার প্রতি মায়ের এক ধরনের ভালো লাগা কাজ করছিল। তার উপর দিন দিন যদি আরও এমন হতে থাকে, মায়ার তাকে ভালোবাসতে নিশ্চয়ই খুব একটা সময় লাগবে না। ভালোবাসার প্রথম উৎস তো ভালো লাগা থেকেই, যা ইতিমধ্যে ক্ষণে ক্ষণে জাগরিত হয়ে উঠছে মায়ার অমর্ত্য চিত্তে। অসীম হাসি থামিয়ে মায়ের মুখের ওপর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লুকিয়ে দেখতে আর ভালো লাগছে না? এবার অন্য কোনো ব্যবস্থা করো, নয়তো আর অনুমতির অপেক্ষায় থাকবো না। জোর করে সামনে বসিয়ে রেখে সারাদিন দেখব। মায়া মুখ বাঁকিয়ে অন্যদিকে ঘুরে বলে, বললেই হলো নাকি? হলো, নয়তো কি? কিছু না। মায়া বলে, আজ সন্ধ্যা পর্যন্ত আমরা সাথে এখানে থাকতে পারবেন? এখানে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে মাখতে আমার খুব ভালো লাগছে। অসীম মায়ের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। চোখের পলক যেন তার এক বিন্দু নড়ে চড়ে না। মায়ার খোলা চুলের হালকা সুবাস লাগে তার নাকে। চুলগুলো ছুঁয়ে দেখতে গিয়েও দেখা হয় না। আস্তে করে বলে ওঠে, এতদিন এখানে আসি তো তোমার জন্যই। আর সন্ধ্যা তা তো একটু পরেই হবে। এতদিন আর কই, এই তো 4-5 দিন হবে। তার আগে থেকেই তো এখানে ছিলেন? হ্যাঁ, তোমার জন্যই তো ছিলাম। মায়া চট করে অসীমের দিকে ঘুরে তাকায়। কেন? মানে বুঝলাম না। অসীম বলে, তোমাকে বিয়ে করার জন্য। বিয়ে করা হয়ে গেছে, এবার চলে যাব। অসীমের কথায় আকপিস কিছু বুঝলো না মায়া। আমি কাল সকালে শহরে যাচ্ছি মায়া, 2-1 দিন পরে আসবো, তারপর তোমাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে হালকা পাতলা একটু গোছগাছ করতে হবে, সাথে তোমার ভর্তির বিষয়টাও। মায়া কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো চলে যাওয়ার কথাটা শুনে তার কিছুটা খারাপ লাগছে। অসীমও নির্বিকার মায়ের পাশে দাঁড়িয়ে থাকে কয়েক মিনিট। কিছু সময় পর নীরবতা ভেঙে মনের গহীন থেকে করুণ সুরে অসীম ডাকে, মায়াবতী। অসীম চট করে মায়ের দিকে তাকায়, মুখে কিছু বলে না, শুধু চুপচাপ চেয়ে থাকে মায়ের পানে। কি হলো বলুন, কি বলবেন? অসীম বলে, কিছু না তো। তাহলে ডাকলেন যে? এবারও অসীম কিছু বলে না, এক মনে আকাশ দেখতে থাকে। মায়া মাথা নিচু করে গলার স্বর খাদে নামিয়ে বলে, আপনি যে আমাকে মায়াবতী বলে ডাকেন, এইটা আমি সেদিন শুনেছি। ফোনে কারোর সাথে কথা বলতে বলতে আপনার স্ত্রী মানে আমার নামটা মায়াবতী বলেছেন তাকে, এইটা আমি শুনেছিলাম। ইচ্ছে করে না, কানে এসেছিল। তখন আমি। মায়ার কথা শেষ করার আগেই তড়িৎ গতিতে বেজে ওঠে অসীমের অবাধ্য মুঠোফোনখানা। চোখ বোলায় তাতে। মস্তিষ্ক জুড়ে ছুটতে থাকে প্রিয় অপ্রিয় কিছু অতীত স্মৃতি। নগণ পানে মুখ উঁচিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে অসীম। ব্যস্ততার অজুহাতে অবিলম্বে সে স্থান ত্যাগ করে বেরিয়ে যায়। মায়া পিছু ডাকতে যেও আর ডাকে না, অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে অসীমের চলে যাওয়ার পথে। নিশার ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে সে একাকী। মনে মনে বলে,
সন্ধ্যা নামতে এখনো অনেক বাকি। মিষ্টি ভোরের স্নিগ্ধতা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতি ঝলমল করে তুলছে। ঘরের খোলা জানালা দিয়ে সরসর করে ঢুকে পড়ছে এক চিলতে রোদের হাসি। সারা ঘরময় জুড়ে খেলে যাচ্ছে মৃদুমন্দ অংশুমালি। অসীম জানালার কাছে গিয়ে পর্দাটা আরও খানিকটা সরিয়ে দিতে মায়ের চোখে মুখে উপচে পড়ে রোদের ঝিলিক। চোখ মুখ কুঁচকে ফেলে মায়া মিটমিট করে তাকায়। ঘুম ছুটতে নিজের পাশে অসীমকে দেখতে পায়। গালে হাত দিয়ে নিঃশব্দে অধীর অপেক্ষায় মায়ের পাশে বসে আছে অসীম। কখন মায়ের ঘুম ভাঙে তার জন্য। অসীমকে না দেখার ভান করে মায়া আস্তে করে উঠে বসে, মাথা নামিয়ে পাশ ফিরে বসে থাকে চুপচাপ। সংকুচিত হতে থাকে বারবার। বুকের ওপর জড়িয়ে থাকা পাতলা কাঁথাটার এক কোণা হাতের মুঠোয় নিয়ে মোচড়াতে থাকে। বিছানা ছেড়ে নামতে পারছে না সে। অসীম এমনভাবে সামনে বসে আছে যে সে না সরলে তাকে ডেঙানো ছাড়া কোনোভাবেই নামা সম্ভব না। মায়া আর চোখে একবার দেখে নেয় তাকে। মনে মনে ভীষণ বিরক্ত হয়। কি মুশকিল, লোকটা এখনো সরছে না কেন? অসীমও নাছরবান্দার মতো ঠায় দাঁড়িয়ে আছে। মেয়েটা কতক্ষণ এইভাবে থাকতে পারে তা দেখার জন্য। কিছু সময় পর অসীম হার মেনে নেয়। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, নামতে পারছো না? কোলে করে নামাতে হবে। মায়া লজ্জা পেয়ে যায়। আস্তে ধীরে নেমে আসে বিছানা ছেড়ে। দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। 11টা বাজে। আজ অনেক বেলা অবধি ঘুমিয়েছে সে। এত বেলা করে কখনো ঘুম থেকে ওঠেনি। এজন্যই বুঝি উনি তখন এভাবে বসে বসে দেখছিল আমাকে। কে জানে কতক্ষণ ওভাবে বসেছিল। বাড়ির সবাই বা কী ভাবছে। মনে মনে নিজেকে শতবার গালি দেয় মায়া। আমি বের হব, দেরি হয়ে গেছে অনেক। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। একসাথে খাওয়া দাওয়া করে তারপর বের হব। আমার জন্য আপনার দেরি হয়ে গেল। আপনি চলে গেলেই পারতেন। মায়ের কথা শুনে অসীম বিরক্ত হয়ে ভুরু কুঁচকে ফেলে, যেন সে খুব ভুল কিছু বলে ফেলেছে। বুঝলাম তোমাকে না বলে গেলে খুশি হতে। শোনো, স্বামী স্ত্রী হলো দুজন দুজনের পরিপূরক। তাদের সম্পর্কটা হবে বিশ্বাসের মতো বা নিঃশ্বাসের মতো। নিঃশ্বাস ছাড়া যেমন কেউ বেঁচে থাকতে পারে না, তেমনই স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড়া এক মুহূর্তের জন্য চলতে পারবে না। একজন কষ্ট পেলে, কাঁদলে, সুখ পেলে অপরজন তাই পাবে। ভালোবাসা, আদর, যত্ন, দায়িত্ব, বিশ্বাস সবকিছু একে অপরের প্রতি থাকবে সমান সমান। বুঝেছ? মায়া মাথা নাড়ায়। তাহলে এখন বলো তোমার দায়িত্বটা কি? মায়া গলার স্বর নিচু করে ভয়ে ভয়ে বলে, কি করতে হবে আমাকে? অসীম হেসে ফেলে, আপাতত আমাকে ভালোভাবে বিদায় দিতে হবে বলে মায়াকে একটানে বুকে জড়িয়ে নেয় সে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। অনুভব করতে থাকে মায়ের ধুকপুক করা বুকের শব্দধ্বনি, সাথে তার গভীর নিঃশ্বাসের ওঠানামা। গাল গলিয়ে দেয় আলতো দুই হাতে। ভালোবাসা স্নিগ্ধ পরশ এঁকে দেয় তার ললাট মাঝে। মায়াকে ছেড়ে দিয়ে অসীম খানিকটা দূরে সরে গিয়ে বলে, আমি আসি। মায়া পিছন থেকে ডেকে বলে, না খেয়েই চলে যাবেন? অসীম উত্তর দেওয়ার জন্য সময় নষ্ট করে না, গটগট পায়ে বেরিয়ে যায়। অসীম চলে যাওয়ার পর জবা ঘরে ঢোকে। ঘুরে ফিরে আপাদমস্তক দেখে নেয় মায়াকে। মুখ বাঁকিয়ে বলে, সে হাসির আড়ালে যেন লুকিয়ে আছে কত শত বেদনা। চোখের কোণে চিকচিক করে কঠিন অসুখের নগণ্য অশ্রুকণা। বুকের ভেতর দগ্ধ হয়ে ক্ষণে ক্ষণে জবার হাবভাব দেখে মায়া বিস্মিত হয়। জবা বিষাদগ্রস্ত মুখে বলে, অন্যের জিনিস কায়রা নিয়ে খুব সুখে আছে দেখতাছি। মায়া থমকে যায়। অন্যের জিনিস বলতে সে কি বোঝাতে চাইল? মায়া কিছুটা আন্দাজ করতে পারে বিয়ের প্রথম দিন থেকেই সে কিছুটা সন্দেহ করে জবাকে। মেয়েটার অসীমের প্রতি গভীর দুর্বলতা আছে। কলি বলেছিল মায়াকে যেদিন এ বাড়ি থেকে তারা সবাই দেখতে গিয়েছিল, সেদিন মায়াদের বাড়ির বাহিরের উঠোনে জবা আর রাবের কিছু কথা শুনেছিল কলি, যা থেকে বোঝা যায় জবা তাকে পছন্দ করে। ঠিক পছন্দ না, ভালোবাসে। মায়ের বুকটা ধক করে ওঠে। তার মানে শুধুমাত্র তার আন্দাজ করা নয়, এটা সত্যি। তাহলে কি মায়ের নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেললো? না না, তা কি করে হয়? জবা তো একতরফা ভালোবাসে। একতরফা না হলে উনি নিশ্চয়ই এই মেয়েকে বিয়ে করত। সেখানে মায়া কেন নিজেকে অপরাধী ভাবছে? তার কি দোষ? নাকি মায়ের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে সে মায়ের পছন্দকেই বিয়ে করেছে? আচ্ছা, জবার প্রতি কি তারও কিছুটা ছিল? আবল তাবল ভাবতে থাকে মায়া। মায়ের গভীর ধ্যান ভাঙে। তারপর জবা বলে,
তুমি খুব ভাগ্যবতী মেয়ে। তবে দেখো মেয়ে, শহরে এত শিক্ষিত বড়লোকের একমাত্র ছেলে তো। সেই পরিবেশের আধুনিক রংসঙের হাওয়ায় তার গায়ে বইতাছে, একটু শক্ত করে ধরে রাখো। বলা তো যায় না। কথা শেষ না করে জবা চলে যায়। মায়ের বুক কাঁপতে থাকে। অজানা এক ব্যথা মাথা চারা দিয়ে ওঠে। অসীম তো না দেখে বিয়েটা করেছে। একটাবার জানতে চায়নি কার সাথে বিয়ে হবে তার, কোন মেয়ে, কেমন দেখতে, তার নিজের পছন্দ হবে কিনা ইত্যাদি। গ্রামের অল্প শিক্ষিত গরিব ঘরের মেয়ে, বয়সে তার থেকে প্রায় 10 বছরের ছোট মায়া। এসব সে কিছু জানে না বিয়ের আগে। শুধুমাত্র মায়ের পছন্দের ওপর ভিত্তি করে অসীম তাকে বিয়ে করেছে। তাৎক্ষণিকভাবে 2-1 বার দেখা হয়েছিল বিয়ের আগে। অসীম যদি জানতো সে বোকাশোকা আনারি মেয়েটাই তার বউ হতে যাচ্ছে, যে কিনা অসীমকে দেখলে লজ্জায় মরে যেত, 100 হাত দূরে থাকতো তার থেকে, জানলে সে কি বিয়ে করতো তাকে? নীরাজকে ঘরে ঢুকতে দেখে কলি চমকে ওঠে। হাতে থাকা কাগজটা ওড়নার আঁচলে লুকিয়ে ফেলে চট করে। নীরাজ নিজেও কিছুটা অবাক হয়। হঠাৎ তার ঘরে একা একা কি করছিল কলি। কলি থতমত খেয়ে যায় টেবিলের ওপর থাকা খাতাপত্রের সাথে। অন্যান্য জিনিসপত্রগুলো নড়েচড়ে দেখতে দেখতে হাতের কাগজটা আলগোছে ঢুকিয়ে দেয় খাতার মাঝে। নিজেকে স্বাভাবিক অবস্থায় বজায় রেখে মৃদু হেসে বলে, আপনার সাথে গল্প করতে আইছিলাম, দেহে আপনি নাই, তাই ঘরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। নীরাজ ম্লান হাসে, ও আচ্ছা তাই বসুন, আমার ঘরে দেখার মতো আমি ছাড়া তেমন কিছুই নাই। কলি হাসতে হাসতে বলে, ধরে নেন আপনারই দেখতে আইছিলাম। বাহ, আমার কপাল এত ভালো। যাই হোক, কি গল্প করা যায় বলুন তো? কলি বলে, চলেন ছাদে যাই, মায়েরও ডাইকা আনি। নীরাজ কি বলবে বুঝতে পারে না। আন্তরিকতার খাতিরে এতটুকু তো করাই যায়। তাছাড়া মায়া কিছুদিন পরে চলেই যাবে, আর তেমন দেখাও হবে না। কলির কথা মতো জসিম পা বাড়ায় ছাদে যাওয়ার উদ্দেশ্যে। নদীর পাড়ে একটা লাশ পাওয়া গেছে। লাশটা তপন মাঝির। কেউ তপন মাঝিকে মেরে ফেলেছে। কে মেরেছে তা কেউ জানে না। লোকটার কোনো শত্রু বা বন্ধু আছে বলে কেউ জানে না। অসহায়, সহজ সরল একটা লোক। তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা, সাথে পিঠের ডান পাশটা ছুরি দ্বারা বিশাল গর্ত। সবাই বলছে আজ ভোরে নাকি শেষবার তপনকে নৌকায় বসে গান গাইতে দেখেছিল। সবাই খুব আফসোসের সুরে বলেছে, আহারে বেচারা, জগৎ সংসারে পোলাডার কেউ ছিল না রে। প্রেমে ব্যর্থ হইয়া সারাদিন নৌকায় বসে গান গাইত, বেচারা সুখ পাইল না জীবনে। রাবেয়া মায়ের ঘর পরিষ্কার করতে করতে বলে, তপন মাঝির জন্য আমার পরানটা খুব পুড়তাছে। ক্যাডায় যে লোকটারে মারলো। মায়া বলে, তপন মাঝিকে কিভাবে মারা গেল? রাবেয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, কি জানি বাপু, ভালোই তো আসছিল লোকটা। ওই দিন কেন যে গরু চুরি করতে আইছিল কে জানো? মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, ভোর রাতে সেই লোকটা যার কথা সলিম ভাই বলছিল? হ, ওই দিন তো তপন ভাই আইছিল। সলিম দেখছিল তারে, কিন্তু কাউরে সে কয় নাই। লোকটা খুব অসহায়। যদি খালুজান একবার জানতো তারে মাইরে ফেলতো, কেউ আর বাঁচাইতে পারতো না তারে। তবে আমার বিশ্বাস হয় না সে গরু নিতে আইছিল। সে বড্ড ভালো পোলা। মায়া ভাবতে থাকে সেদিনের রাতের কথা। সেই দিনের ওই না দেখা লোকটা তাহলে তপন মাঝি হয়তো হবে। জানালার ধারে একা একা দাঁড়িয়ে আছে মায়া। রাতের নির্বিচ্ছিন্ন আধারকে দূরে সরিয়ে জানালা ভেদ করে উপসে পড়ছে জ্যোৎস্নার টলটলে আলো। বিষণ্ণ মনে একা একা জ্যোৎস্না বিলাস করছে সে। বুকের মাঝখানটায় ফাঁকা ফাঁকা লাগছে। ভালো লাগছে না কিছুই। কলি আর পলাশ চলে গেছে আজ। সরোয়ার এসে মায়াকে দেখে গেছে, সাথে ওদেরকেও নিয়ে গেছে। কলিকে কত করে মায়া বলল আর দূরে একটা দিন থেকে যেতে। কলি থাকলো না। এভাবে থাকতে তার লজ্জা করছিল। এমনিতেও সবাই না জানি কি ভাবছে। মায়ার শরীর খারাপ ছিল, জ্বর জ্বর ভাব বলে কলি আজ দিনটা থেকে বিকালে চলে গেছে। জেসমিন চাঁদনিও নেই, সবাই চলে গেছে। মায়া একা, গল্প করার মতো কেউ নেই। জবাকে তার ভালো লাগে না, কিভাবে যেন কথা বলে। সাথে তার মা জোহরা বেগমও। নিঃসংকোচে কথা বলার মতো রাবেয়া আছে শুধু। মেয়েটা খুব কথা বলে, ঝটপটে, কিন্তু মনটা পরিষ্কার। সারাটা দিন একা কাটে মায়ার। একটা মোবাইল ফোন হলে ভালো হতো, অবসরে বাড়িতে কথা বলা যেত। মায়ের সাথে দেখা হয় না, কথা হয় না কতদিন। অসীমও নেই, থাকলে হয়তো কতভাবে এখন লজ্জায় ফেলতো মায়াকে। লোকটা চলে যাওয়ার পর থেকে ভীষণ দম বন্ধ লাগে তার। বারবার মনে পড়ে মুখটা। অসীমের কথা মনে পড়তেই
অভিমান জমে বুক ভারী হয়ে আসে মায়ার। যার পর একটাবারও মানুষটা তার খোঁজ নেয়নি। তার কি একবারও মনে পড়েনি আমার কথা? সে কি খুব ব্যস্ত হবে হয়তো? মায়া তার বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভব করে, ভীষণভাবে কান্না পায় তার। রাতের নিঃসঙ্গতা নিস্তব্ধতা যেন আরো গ্রাস করে নেয় তার একাকিত্বকে। চোখের কোনা বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কেন সে জানে না, শুধু বুঝতে পারছে অসীমকে ছাড়া তার খুব একা লাগছে, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। তবে কি এরই নাম ভালোবাসা? মায়া বিছানায় গায়ে লিয়ে শুয়ে পড়ে। পাশে থাকা ফাঁকা জায়গাটায় হাত বোলায় যেখানে অসীম ঘুমাতো। অসীমের বালিশটার ওপর আলতো স্পর্শ করে অনুভব করে তাকে। বা হাতের আঙ্গুলে থাকা ঝকঝকে সাদা পাথরের আংটিটা মন দিয়ে দেখে। তাদের দেখা হওয়ার সেই দিনগুলো মনে পড়তে হাসি পায় মায়ার। অসীমের সাথে কি কাণ্ডগুলোই না করেছিল সে। হুট করে কিভাবে যেন তার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন কিভাবে সবার সামনে মায়াকে সে পাজা কোলা করে এতগুলো সিঁড়ি বেয়ে ঘরে আনলো। সব কিছু যেন ছবির মতো ভাসতে থাকে তার চোখে। আনমনে হেসে ফেলে মায়া। হঠাৎ সেদিনের কথা মনে করতে লজ্জায় দু হাতে মুখ ঢাকে। সেদিন ছাদ থেকে আসার পর মায়া ঘুমিয়ে পড়েছিল। কথা ছিল অসীম তার সাথে সন্ধ্যা অবধি সেখানে থাকবে, কিন্তু সে তা করেনি। তাই মায়া অভিমান করে ঘরে এসে ঘুমিয়ে গিয়েছিল। রাতে অসীম টেনে তুলে জোর করে ভাত খাইয়ে দেয়। খাওয়া শেষে মায়া আবার ঘুমিয়ে পড়ে। আগে একবার ঘুমানোর কারণে তখন ভালো করে ঘুম আসছিল না। আফসা আফসা ঘুমের ঘরে বারবার শরীর কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎ অসীমের কথা মনে পড়ে। সে কি ঘুমিয়েছে? মায়া ঘুম ঘুম চোখে আধবোজা হয়ে অসীমের দিকে একবার তাকায় দেখার জন্য। অমনি চোখে চোখ পড়ে যায়। অসীম তাকে আগে থেকে তাকিয়েছিল তার দিকে। চোখের ভাষা যেন তার স্পষ্ট ফুটে উঠেছে। মায়া লজ্জা পেয়ে পাশ ফিরতে অসীম ফট করে হাতটা ধরে নেয়। হ্যাঁচকা টানে তাকে মিশিয়ে নেয় নিজের মাঝে। হকচকিয়ে ওঠে মায়া। ছোটার জন্য ছটফট করেও শেষে ব্যর্থ হয়ে পড়ে থাকে উন্মুক্ত প্রেমস্পন্দের বলিষ্ঠ বক্ষ মাঝে। মুখের ভাষা বিলীন হয়ে যায়। একই সাথে পাল্লা দিয়ে ছুটতে থাকে দুটি হৃৎস্পন্দন। মায়ের কপালে পড়ে এলো চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয় অসীম। তপ্ত ওষ্ঠদয় ছুঁয়ে দেয় লাজবতীর অধর জোড়ায়। সহসা অসীমের নয়ন জোড়ায় নয়ন মেলায় তার প্রেয়সী অঙ্গনা বধূ। গভীর বেকুল সে নিগুড় চোখের ভাষা সহজে বুঝে যায় মায়া, যে অগ্রাহ্য করার উপায় তার নেই। অবশেষে প্রিয় অর্ধাঙ্গের শিকলে বন্দি পড়ে যায় মুখ চোরা মায়াবতী। মুর্শিদার শরীরটা ভালো নেই। গত দুদিন হলো তিনি অসুস্থ বোধ করছেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করছেন। মায়ের বিয়ের পর থেকে তার কোনো কিছু ভালো লাগে না। তার উপর গত পরশু নাকি একজন বয়স্ক লোক এসেছিল বাড়িতে। কাঁধে চটের ব্যাগ ঝুলানো, চুলগুলো ময়লা উস্কো খুস্কো। আসার পর নানান রকম কথাবার্তা জিজ্ঞেস করছিল, বিভিন্ন খোঁজ খবর করছিল জাবেদার কাছে। এই যেমন এ বাড়ির ছেলেমেয়ে কজন থাকে, তাদের বয়স কত, দেখতে কেমন, এইসব। মুর্শিদা তখন বাড়িতে ছিল না, চড়ার ভেতর গিয়েছিল শাকপাতা আনতে। জাবেদা বলছিল লোকটার বাড়ি নাকি চন্দননগর, বিলপাহাড় এমন কিছু একটা হবে। শুনে মুর্শিদের বুকটা ধরাস করে ওঠে। এর আগেও এমন একটা লোক এসেছিল, তার মানে এখন থেকে ঘন ঘন আসবে। কিন্তু এত বারবার সে কেন আসছে? সে কি মায়া সম্পর্কে কিছু জানে? এই জন্য কি এসেছিল? এতদিনে লুকিয়ে রাখা গোপন সত্যিটা কোনোভাবে সামনে চলে আসছে না তো? তাহলে কি হবে তার? সে তো আবার পাগল হয়ে যাবে, মরা বাচ্চার সমান হয়ে যাবে তার জীবনটা। মুর্শিদা জোরে জোরে শ্বাস টানে, মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। হাত পা অবশ্যই আসে, চোখে ঝাপসা দেখে। বিছানা ছেড়ে উঠে জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে পান করে নেয়। মায়ের এমন বেহাল দশা দেখে চিন্তিত হয়ে পলাশ জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তোমার কি অসুখ? মুর্শিদা ছেলের মাথায় হাত রাখে, কাছে টেনে শখ করে, আরে কিছু হয় নাই, এমনিতেই মাথা ধরেছে। তোর আপার কথা বল, ও বাড়িতে সবাই ভালোবাসে তো আপাকে? বাসে তো। আপা বলেছে আমাদের ছাড়া নাকি তার ভালো লাগে না। মুর্শিদার চোখে পানি এসে যায়। তার নিজেরও যে কিছু ভালো লাগে না মায়াকে ছাড়া। একটা দিনের জন্য মেয়েকে কখনো দূরে রাখেনি, আজ তাকে ছেড়ে থাকতে হচ্ছে। আঁচলে মুখ মোছেন মুর্শিদা। হ্যারে পলাশ, ওর শাশুড়িটা কেমন, মায়াকে আদর করে?
করে মা আপাকে খুব ভালোবাসে। সব থেকে কে বেশি ভালোবাসে আপাকে জানো? কে রে? অসীম ভাই। উনি খুব ভালো মানুষ, আপার খুব খেয়াল রাখে। মুর্শিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মায়া তার বুকের ধন, স্বামীর সংসারে যে সে সুখে থাকবে এটা তার বিশ্বাস। অসীম খুব ভালো ছেলে, একজন ভালো স্বামী পেয়েছে মায়া। মুর্শিদা তাতে খুব খুশি। নিজের অফিস কক্ষে বসে আছে অসীম। তার সামনে বসে আছে ভার্সিটির সবচেয়ে কাছের বন্ধু সাজ্জাদ। কপালে চিন্তার ভাঁজ অসীমের। গ্রামে ফিরতে হবে, মায়াকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, তার ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছে। সব কাজ প্রায় শেষ, কিন্তু সমস্যা একটাই, মেধা। মেয়েটা খুব যন্ত্রণা করছে। যখন তখন অসীমের অফিসে এসে খোঁজ করছে অসীম এসেছে কিনা। সাজ্জাদকে বলে দিয়েছে যাতে অসীমের সাথে তার দেখা করিয়ে দেয়। কি করবি এখন সাফাত? মেধাকে রেখে হুট করে একটা মেয়েকে বিয়ে করলি বা কি করে? ওর কথাটা একবার ভাবলি না? অসীম চোখে মুখে রাগ নিয়ে বলে, বিয়ে করবো না তো কি করব? ওর কথা আমি আর ভাবতে চাই না। ও আমার কথা ভেবেছিল। তুই চাইলেই সব ঠিক হতো সাফাত। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। তুই বিয়ে করেছিস শুনে? কতগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছিল শুনেছিস তো? হাসপাতালে ছিল, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। অসীম হাত মুঠো করে টেবিলের উপর জোরে একটা আঘাত করে উঠে দাঁড়ায়। রাগে চোখ মুখ শক্ত হয়ে আসে তার। সাজ্জাদ কিছু বলে না। অসীমের রাগ সম্পর্কে সে ভালো করেই জানে। শোন সাজ্জাদ, আমি যে এসেছি মেধাকে বলিস না। ওর সাথে এখন দেখা করতে পারবো না। ওর পাগলামি সহ্য করার মতো ধৈর্য আমার আর নেই। সাজ্জাদ বলে, মায়া কি মেধার ব্যাপারে জানে? না। তোর ওকে জানানো উচিত, নয়তো বলা যায় না মেধার যা মন মেজাজ, কখন এসে তোর সংসারে অশান্তি শুরু করে দেবে। অসীম দুহাতে তার মাথার চুলগুলো ঠেলে পিছনে দেয়, কপাল চেপে ধরে হতাশার নিঃশ্বাস ফেলে। চোখে মুখে ভীষণ বিরক্তির ছাপ। মায়া খুব ভালো মেয়ে সাজ্জাদ, মনে হয় না মেধার জন্য ও আমাকে ভুল বুঝবে। মানুষের জীবনে তো এমন একটা হতেই পারে। তুই মেধাকে বোঝা। তাছাড়া তুই তো মায়ের বিষয়ে আমার সব কথাই জানিস। জানি, এই জন্যই তো বলছি মায়াকে সব বলে দে। ভালোবাসা মানুষের কাছে কিছু গোপন রাখতে নেই। অসীম ভাবে হয়তো মায়ের সব জানিয়ে দিলেই ভালো হবে। মায়া আসার আগে যে তার জীবনে অন্য কেউ একজন ছিল, যাকে নিয়ে সে একসময় ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, কিন্তু কোনো এক কারণে তা হয়ে ওঠেনি। আচ্ছা, মায়া কি ভুল বুঝবে তাকে? সব জানার পর কি সেটা বুঝতে পারবে যে মেধা নয়, আসলে মায়াই তার জীবনের সব।